আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৪ সনের জুলাই আন্দোলনের সময়, আন্দোলনের একেবারে শেষ সপ্তাহে চ্যানেল আইয়ের যে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং আমার সঙ্গে সেখানে বহুল আলোচিত, সমালোচিত, বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক উনিও ছিলেন। আর সেই অনুষ্ঠানে একেবারে নবাগত একজন উপস্থাপিকা ছিলেন দীপ্তি চৌধুরী। এখন দীপ্তি চৌধুরী বাংলাদেশে পরিচিত মুখ এবং সেদিনের টকশোতে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে মোটামুটি সারা বাংলাদেশে দীপ্তি চৌধুরী একজন ভাইরাল সাংবাদিকে পরিণত হন। তার প্রতি ওই সময়টিতে এক ধরনের সহানুভূতি জন্ম নেয়। যেহেতু মেয়ের একেবারে বয়স অল্প, ইউনিভার্সিটিতে পড়েন, এ কারণে কি হলো যে যারা একটু বয়স্ক মানুষ, ৪০-এর উপরে যাদের বয়স, তারা সবাই স্নেহের দৃষ্টিতে দীপ্তি চৌধুরীকে দেখা শুরু করলেন এবং শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো বয়স্ক মানুষ, ৭০ ঊর্ধ্ব মানুষ, তিনি এরকম তার নাতির বয়সী একজন নারীর প্রতি যে অশালীন আচরণ করেছেন, অশালীন বলতে রূঢ় আচরণ করেছেন। তো সেই বিষয়ের কারণে কি হলো, সমস্ত ক্রোধ বিচারপতি মানিকের উপর গেল এবং সমস্ত সহানুভূতি দীপ্তি চৌধুরীর উপরে চলে এলো এবং তার প্রেক্ষিতে এখন মিডিয়া জগতে মানে সাংবাদিকতা বা টেলিভিশন উপস্থাপনায় দীপ্তি চৌধুরী এখন একজন আলোচিত নাম। বিশেষ করে তার কান্না, ওই সময়টাতে তার কান্না, যেটা অফ স্ক্রিনে তিনি কেঁদেছিলেন, বিশেষ করে তার আর্তচিৎকার যে আমি রাজাকারের নাতি পুতি নই, আমি মুক্তিযোদ্ধার সন্তান। তো ওই সময়টাতে যেহেতু সারা বাংলাদেশে এটা নিয়ে একটা অবস্থা চলছিল, তো তখন সেই কোনো রকম প্রশ্ন ছাড়াই মানুষ দীপ্তি চৌধুরীর পক্ষে চলে গিয়েছিল। কিন্তু সময়ের বিবর্তনে বাঙালি যা হয়, অস্থিরতা থাকে, কোনো কিছুতেই সে একটা প্রেডিক্ট অবস্থায় থাকে না। দীপ্তি চৌধুরীর প্রতিও জনগণের যে সমর্থন, প্রেম, ভালোবাসা, এটি দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে তিনি কি করে, যাকে বলা হয় মুক্তিযোদ্ধার নাতিপুতি, তার বংশের কে মুক্তিযুদ্ধ করেছে, এগুলো নিয়ে নানা রকম ট্রল হতে থাকে এবং তিনি পরবর্তীতে ভীষণ রকম ট্রলের শিকার হন। এই গেল এক। অন্যদিকে যেটা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি শেখ হাসিনা সরকারের পতনের পরে যে কোনো কারণে ভয় পেয়ে যান এবং তিনি সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেন, যেটা আমরা জেনেছি। এখন এটা দুভাবে হতে পারে, তিনি নিজে নিজে সেখানে পালানোর চেষ্টা করেছেন, অথবা যেভাবে সালমান এফ রহমানকে ধরা হয়েছে, আনিসুল হককে ধরা হয়েছে, তারা জিম্মাতে ছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মাতে ছিলেন, কিন্তু ধরার জন্য নাটক তৈরি করা হয়েছে, তাদেরকে দাড়িমোষ কামিয়ে দেওয়া হয়েছে, তাদের পরনে লুঙ্গি দেওয়া হয়েছে এবং তারা স্পিড বোর্ডে করে ঘুরছিল। এই অবস্থায় তাদেরকে লাইফ জ্যাকেট পরা অবস্থায় পিঠমোড়া করে বেঁধে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং বাংলাদেশের যে গ্রেপ্তার বাণিজ্য এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অথর্ব চিন্তা চেতনা, এই অথর্ব চিন্তা চেতনার একটা উৎকৃষ্ট নয়, নিকৃষ্ট উদাহরণ হলো এই সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেপ্তার। এখন তারা জেলখানাতে আছেন, তারা আবার সেই তাদের সাবেক অবস্থা আছে। আনিসুল হক তার যৌবন ফিরে পেয়েছেন, আর সালমান এফ রহমান তার দাড়ি ফিরে পেয়েছেন। কিন্তু ওই যে দৃশ্য তৈরি করা হয়েছিল যাদেরকে গ্রেপ্তার করার জন্য, এটা মানুষ কোনোদিন ভুলবে না। একইভাবে একটা সময় শাহেদ নামক একজন লোককে প্রতারক বানানো হলো, যার নাম হলো করোনা শাহেদ, এবং ওই করোনা শাহেদকে নকল টিকা দেওয়া, নকল সার্টিফিকেট দেওয়া ইত্যাদি বিভিন্ন কারণে গ্রেপ্তার করা হয়েছিল। পরে দেখা গেল যে সে ইংরেজিতে কথা বলে, বিদেশি নানা রকম টকশো করে, কিন্তু আলটিমেটলি তার লেখাপড়া শূন্য, নাই বললেই চলে। প্রতারকের মানে অনেক বেশি, মানে নানা রকম চারপাশ হাসপাতাল চালাচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করছে, মানে এর পুরোটাই প্রমাণ করা হলো যে সে একজন প্রতারক। কতটা সত্য কতটা মিথ্যা জানি না, সে বের হয়েছে, জেলখানা থেকে বের হয়েছে, কিন্তু সমাজ আর তাকে গ্রহণ করছে না।
সাবরিনার অবস্থাও সেম, একজন মহিলা, সে ডাক্তার হয়েছে। তো এই করোনার সময় ভুয়া সার্টিফিকেট দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। সেও আর সমাজে দাঁড়াতে পারছে না। সে এখন টিকটক করছেন, গান গাচ্ছেন, রান্নাবাড়া করছেন, নায়িকা হওয়ার চেষ্টা করছেন, এরকম। তো এই যে এই সমাজ মানে কোনো কিছুই সাস্টেনেবল করে না। তো যেটা বলছিলাম যে সালমান এফ রহমানকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এভাবে শাহেদকেও গ্রেপ্তার করা হয়েছে। তার মাঝে একটা পিস্তল, তাও আবার মানে বেল্টের বাইরে একটা পুরনো পিস্তল, পায়ে হলো স্যান্ডেল, এবং তাকে বোরখা পরিয়ে হেলিকপ্টারে করে ঢাকা থেকে বহু দূরে নিয়ে সে বোরখা পরে নৌকায় করে পালাচ্ছিল, এমন একটা নাটক তৈরি করা হলো। মানে আমাদের দেশের কোনো একটা মানুষের মাথা থেকে যত মস্তিষ্কের নিউরন আছে সব বের করে যদি 100% একেবারে পচা গোবর ঢুকিয়ে দেওয়া হয়, ওই গোবর মস্তিষ্ক থেকেও এরকম একটা পচা নাটক বের হয় না, যেটা শাহিদের ক্ষেত্রে ঘটেছে। একইভাবে শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রে যে গ্রেপ্তারের যে নাটকটা সাজানো হয়েছে, এটা বিস্ময়কর একটা নাটক। সীমান্ত দেশে পার হচ্ছে, তারপর লোকজন তাকে ধরছে, তারপর তাকে মারছে, কেউ কেউ বলে তার অন্ডকোষ ফাটিয়ে দেওয়া হয়েছে। এরপর সে শুয়ে শুয়ে কাঁপছে, তাকে একটা কলাপাতার উপরে শুয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলো ভালো না, এই দৃশ্যগুলো কোনো অবস্থাতে ভালো না। তো এখন ওই সময়টাতে যে টকশোটা করেছিলাম এই মানিক সাহেবের সাথে, মানে জুলাই মাসের শেষ দিকে, তো ওটা আমার জীবনের 2-3টি মেমোরেবল টকশোর মধ্যে অন্যতম। টকশোতে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। যেমন একবার একটা ঘটনা, RTVর একটা ঘটনা, সেখানে মারামারি লেগে গেল। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির নেতা ছিলেন, তারপরে শাহজাহান খান সাহেব আওয়ামী লীগের মন্ত্রী, এরপরে রাশেদা বেগম হীরা, অন্যান্য আওয়ামী লীগের যারা ছিলেন, বিএনপি যারা ছিলেন, মারামারি শুরু হয়ে গেল। এবং আমি সেই অনুষ্ঠানে উপস্থিত। তো উপস্থিত থাকার পর পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেল যে উপস্থাপক যিনি ছিলেন রুবায়েত ফেরদৌস, ডক্টর রুবায়েত ফেরদৌস প্রফেসর, তিনি বললেন যে রনি ভাই আপনি বসেন, আপনি মধ্যে বসেন। সে ভয়ে উঠে গেল, বা মনে করলো পরিস্থিতি সে নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আমি উপস্থাপকের চেয়ারে বসলাম। ঠিক এমন সময় কারেন্ট চলে গেল। এখন কারেন্ট চলে যাওয়ার পরে একেবারে অন্ধকার, লাইভ চলছিল, এই লাইভের মধ্যে কারেন্ট চলে গেল। তার মধ্যে এরে ধরো, ওরে মারো, এই এরে ঘুষি মারো, এটা করো, ওর কাপড় ধরে টান দাও, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা ঘটতে থাকলো। মানে আমি একবার রফিকুল ইসলাম মিয়াকে জড়াই ধরি, আবার সেই শাহজাহান খান সাহেবকে জড়াই ধরি, কানে কানে বলি যে শাহজাহান ভাই আপনি কি করছেন, আপনি রফিকুল ইসলাম মিয়া বুড়া মানুষ, সে তাকে যদি আপনি ঘুষি মারতে চাচ্ছেন, আপনার একটা ঘুষি যদি ওনার নাকে পড়ে, উনি তো মরে যাবেন, এখানে স্পট ডেথ হবে, আপনি তো মার্ডার কেসে পড়ে যাবেন। এই কথাগুলো আমি বলছি, মানে এই সময় উনি আমাকে বলে যে রনি তুমি চিন্তা করো না, আস্তে আস্তে বলে তুমি চিন্তা করো না, আমার মাথা ঠিক আছে, ঘুষি মারবো না, তুমি বরং রফিকুল ইসলাম মিয়া তাকে ধরো, আমি একটু এখানে ভাবসাব দেখে পাগল ঠান্ডা করতে হলে এরকমভাবে পাগলামি করতে হয়, তা আমি সেই পাগলামি করতেছি। দ্যাট হ্যাপেন্ড ইন দ্য টক শো। তো সেই করতে দীপচন্দ চৌধুরীর ওই অনুষ্ঠানে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। যতক্ষণ এর লাইভে ছিল ততক্ষণ আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি, দীপ্তিকেও নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম, তারপর যাকে বলা হয় শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকেও ঠান্ডা রাখতে পেরেছিলাম। কিন্তু অনুষ্ঠান যখন শেষ হলো 1 মিনিটের মধ্যে মানে ও দীপ্তি মন খারাপ করে বসেছিল, তারপর শামসুদ্দিন চৌধুরী মানিক সেও ঝগড়া করার জন্য বসেছিল, কিছু একটা বলবে। তা আমি জাস্ট বললাম যে মানিক ভাই চলেন। তো যখন চলে আসবো, তো এর মধ্যেই বললাম যে ও আপনার একেবারে নাতির বয়সী মেয়েটাকে আপনি খুব রূঢ় আচরণ করছেন, একটু শোতে যাওয়া হয়েছে আপনি জাস্ট একটু নরম ভাষায় কথা বলে একটু আদর করে দেন। এই কথার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে এই রাজাকারের বাচ্চা বা নাতিপুতি এরকম কি একটা যেন বাজে কথা তিনি বললেন, আর তো দীপ্তি ব্রাস্ট হয়ে গেল, একদম ফেটে পড়ার মতো অবস্থা। তো আমি ওই অবস্থা থেকে তাকে জড়িয়ে ধরে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করলাম। কিন্তু এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা হলো, ওখানে যারা কলাকুশলী ছিলেন, ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই এখন শামসুদ্দিন চৌধুরী মানিককে তারা মারবে। মানে দীপ্তির সাথে যে আচরণ করা হয়েছে ওটা চ্যানেলের যারা কলাকৌশলী তারা কোনো অবস্থাতেই মানতে পারছে না, তারা তাকে মারবে।
এদিকে চ্যানেলের যারা ওখানে বস ছিলেন তারা সবাই বললেন, রনি ভাই আপনি পরিস্থিতি যেভাবে হোক ওনাকে একটু টেনে বাইরে নিয়ে আসেন, যদি একটা ঘটনা ঘটে চ্যানেল আই বন্ধ হয়ে যাবে। এর কারণ হলো তখনও পর্যন্ত সরকার ক্ষমতায়, মানিক সাহেব তখনও খুব পাওয়ারফুল মানুষ, তা তিনি যদি চ্যানেল আইয়ের কলাকুশলী হাতে মার খান তাহলে পুরো চ্যানেল আই ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এবং ছাত্রলীগ এসে কাউকে প্রাণে রাখবে না। এই অবস্থাতে বলতে গেলে তাকে পাজাকুলো করে করে আমি বাইরে নিয়ে আসলাম এবং সেদিন যদি আমি এই কাজটি না করতে পারতাম ওখানে একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতো। এর কারণ হলো এটা দীপ্তির উপর নির্ভর করে। দীপ্তি আউট অফ যাকে বলা হয় সেন্টিমেন্ট সে চলে যাচ্ছিল, সে যা ইচ্ছে তাই বলছিল। আর অন্যদিকে যারা কলাকৌশলী তারাও মানে ওনার দিকে তেড়ে আসছিল তাকে মারার জন্য। তো সেখানে আমি মধ্যস্থতায় দাঁড়িয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক তার বডিগার্ডও এগিয়ে আসছে এবং মানে এমন অবস্থা সে গুলি করার মতো অবস্থায় পৌঁছে গেছিল বডিগার্ড। তো সেই বডিগার্ড থেকে আমি বললাম তোমার কিছু করার দরকার না, আমি তাকে জোর করে বাইরে এনে তাকে সেই গাড়িতে তুলে দিলাম। এখন এই প্রসঙ্গটা নতুন করে আসলে এই কারণ যে এটা তো অনেক পুরনো ঘটনা, 24-এর পর এটা 25 গেছে এবং এটা অনেকটা ভাইরাল টক শো, বহু মানুষ দেখেছে। একমাত্র আমার চ্যানেলে আমি এটা আপলোড করার পর এটা মোর দ্যান প্রায় 45 লাখ লোক এটা দেখেছে। কিন্তু এই গত 2 মাস ধরে অর্থাৎ জুন মাস থেকে আজকের দিন পর্যন্ত এই টক শোটি আবার ভাইরাল হয়ে যাচ্ছে। মানুষ পাগলের মতো এই জুলাই মাসে ওই দৃশ্যগুলো দেখছে এবং অবাক করার ব্যাপার হলো যে এখন বেশিরভাগ যারা কমেন্ট করছেন দর্শক তারা সবাই আওয়ামী লীগের লোকজন। বেশিরভাগ যারা কমেন্টার তারা সবাই শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে কথা বলছেন। বেশিরভাগ যারা কমেন্টার তারা দীপ্তি চৌধুরীর বিপক্ষে কথাবার্তা বলছেন এবং এখন মানে পুরো জিনিসটা এই মাত্র 2 বছরের মাথায় রিভার্স হয়ে গেছে। এই হলো আমাদের মন এবং মানসিকতা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।